ডাকাতি ছিনতাই ধর্ষণের প্রতিবাদ শিক্ষার্থীদের কঠোর ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আমি একটা স্টুডেন্ট, আমি যে কোনো সময় বের হতে পারতেছি না, বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরো বাড়ার শঙ্কা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলতি সপ্তাহে আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও বিভক্তি নেই দাবি নেতাদের। নো ট্রিটমেন্ট, নো রিলিজ। জুলাইয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা, জানালো ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। দেশে ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে ওই সময় তারা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রায় প্রতিদিনই ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধ ঘটছে দেশে। জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা। বলেন, খুনি ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। একই দাবিতে মহাখালীতে বিক্ষোভ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদেরও। আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, পদে থাকলেও কাজের কাজ করছেন না স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। লুটপাট, লুচ্চরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে একই দাবিতে আসাদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জনভোগান্তি তৈরি হলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বিচার প্রক্রিয়াটা এত কঠোর হতে হবে যাতে পরবর্তীতে ধর্ষণের কথা মাথায় আনতেও মানুষ ভয় পায়। ধর্ষণ সংক্রান্ত যে কোনো মামলা কিংবা যে কোনো ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেব, এই আশ্বস্তই আমরা তাদেরকে করেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতই যদি তারা ডেভিলদেরকে গ্রেফতার করে থাকে, তাহলে সারা দেশের এই অপকর্মগুলো কারা করে বেড়াচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম। শিক্ষার্থীরা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ডাকাতি, ছিনতাই কিংবা ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি
আর এই যে যেটা বললেন যে এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের আগেও সহযোগিতা করছেন, এখনও সহযোগিতা করবেন এবং যেই জায়গায় ঘটে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন। এই জন্য আমি আপনাদেরও ধন্যবাদ দিই, আপনারা আপনাদের সবসময় দিয়ে আমাকে ইনফর্ম করতেছেন। আর এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। সংসদ কার্যকর করতে যত দেরি হবে চারদিকে তত অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরামের ৩১ দফার কর্মশালায় আরও বলেছেন, দেশ অস্থির হলে কাজে আসবে না কোনো সংস্কারই। স্বৈরাচারের সময় যখন কেউ সংস্কারের ধারে কাছেও ছিল না, তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি। ক্ষমতা গেলে ধারাবাহিকভাবে এসব দফা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। রোববার কর্মশালার আয়োজন করে ঢাকা বার আইনজীবী ফোরাম। এই বিষয়টি সম্পর্কে আমরা ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে। সংস্কার প্রস্তাব প্রথম বিএনপি সহ রাজনৈতিক দলগুলো করেছে জানিয়ে তিনি বলেন, এখন যারা প্রস্তাবনা দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছে ছিলেন না। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন। সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না। এদিকে ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে দলের কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ, সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? তারেক রহমান এই দেশে বীরের বেশেই ফিরবে এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয়লাভ করবে। নির্বাচিত সরকারই জাতীয় সংসদে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবে বলে জানান বিএনপি নেতারা। তার মধ্যে কি হাসান ওয়ালি, সময় সংবাদ। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। তরুণদের এই দলে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। তবে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শীর্ষ পদ নিয়ে মত পার্থক্যের বিষয়ে কেউ দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস। তবে ছাত্র নেতারা বলছেন, দলের মধ্যে কোনো বিভক্তি নেই, আছে নেতৃত্বের প্রতিযোগিতা। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠন করার কথা ভাবা হয়। তবে জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন শীর্ষ পদের দাবিদার হওয়ায় বাড়তি আরও 2টি পদ তৈরির আলোচনা তুঙ্গে। শীর্ষ পদের সংখ্যা বাড়ানোর আভাস দিয়েছেন দলের নেতারাও। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপার 4 কিংবা সুপার 6 কিংবা 10 কিংবা হচ্ছে 15 থেকে 20 সদস্যের যদি একটা প্রথমে ছোট ফোরাম, মানে যেটা আর কি সিদ্ধান্ত গ্রহণের নানা ধরনের আলোচনায় চলমান, এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি। ছাত্র শিবিরের সাবেক একাধিক নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান, জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন নেতা যুক্ত হচ্ছেন না নতুন রাজনৈতিক দলে। তারা বলছেন, দল গঠনের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব থাকায় আলী আহসান জোনায়েদ, রাফে সালমান রিফাত ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে যোগ দেবেন না। অন্যদিকে এই 3 জনের কার্যক্রমে শৃঙ্খলায় ঘাটতি এবং ফেসবুকে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটিরই কয়েকজন।
নতুন দল নিয়ে কারো কারো ফেসবুক স্ট্যাটাসে শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের গুঞ্জন উঠেছে। এত বড় একটা পার্টি, সেটা নিয়ে বিভিন্ন জনে কম্পিটিশন করবে, কথা বলবে, এই কথাটাকে অনেকেই বিভাজন হিসেবে দেখানোর চেষ্টা করে। আমরা যেটাকে বলি যে এটা আমাদের আসলে প্রতিযোগিতার অংশ। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম মোটামুটি চূড়ান্ত। সদস্য সচিবের দৌড়ে এগিয়ে আছেন আক্তার হোসেন। বাকি পদের দাবিদার কয়েকজন। তালিকায় আছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির পাটোয়ারি। জাতীয় সংসদ ভবনের সামনে নতুন দল গঠনের ঘোষণা আসতে পারে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই। রোববার রাতে অভ্যন্তরীণ এক সভায় চূড়ান্ত হবে দলীয় সিদ্ধান্ত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, রাজনৈতিক অঙ্গনের এই বিতর্কে কমিশন জড়াবে না বলে জানিয়েছেন সিইসি। জুনের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি তাদের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্যদিকে আগে স্থানীয় সরকার ভোটের পক্ষে অবস্থান জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির। এ অবস্থায় আগে জাতীয় নাকি স্থানীয় সরকারের ভোট, এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। রোববার কক্সবাজারে মত বিনিময় সভায় অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন নির্বাচন আগে হবে এ বিতর্কে জড়াবে না ইসি। জাতীয় নির্বাচন ডিসেম্বর আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। সিইসি আরও জানান, বর্তমানে 16 লাখ মৃত ভোটার থাকায় জুনের মধ্যেই নির্ভুল ভোটার তালিকা তৈরিতে কাজ করছে কমিশন। গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশন আমার কাছে আছে তাতে দেখেছি 51 লক্ষেরও অধিক ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি চলছে। দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেই ঠিক হবে ভোটের তারিখ। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে শিডিউল ডিক্লেয়ার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। ইসি বলছে, রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিলের সুযোগ নেই। নিবন্ধন আইন তো একটা থাকতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট, নো রিলিজ এমনটা দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের শেষ দিকে হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে একের পর এক বাড়তে থাকে মৃত্যুর মিছিল, ঠিক তখন আহতদের দেখতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে। শেখ হাসিনার পতনের পর জুলাই গণহত্যার তদন্ত করতে হাসপাতালগুলো পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা। ভর্তি থাকা রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রসিকিউশন জানতে পারে, হাসপাতাল পরিদর্শনের সময় সুচিকিৎসা তো দূরের কথা, চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলছেন, পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট, নো রিলিজ এই নির্দেশনা মানতে বলা হয় চিকিৎসকদের। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা, আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এদিন 4 পুলিশ সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ।
মার্চের মধ্যে শেখ হাসিনা সহ অন্তত 5 মামলার তদন্ত শেষ হলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা করছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, দিনাজপুরে চলা ইন্টার্নদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। এদিকে কাল একাডেমিক শাটডাউন ও পরশু হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীরা লং মার্চ করবে বলে জানিয়েছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডাক্তার জাবির হোসেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সকালে রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন ইন্টার্নরা। কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। আমাদের এখানে যে পরিমাণ রোগী আছে তার তুলনায় ডাক্তার খুবই সংকট। এমবিবিএস এবং বিডিএস এই ডিগ্রিধারী বাদে অন্যরা কেউ নামের সাথে ডাক্তার লাগাতে পারবে না। ভুয়া ডাক্তার তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে তাদেরকে কেন নিয়োগের ব্যবস্থা করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো আদায়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ, সুস্পষ্ট কোনো পদক্ষেপ পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিও পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। একটা রোগ 1 মিনিট পর্যন্ত রোগী সেবা না পায়, সেই রোগী তো বাঁচবে না। রোগীরা খুব অবহেলিত হইতেছে, ঠিকমতো সেবা পেতেছে না। এদের দাবিটা মেনে নিয়ে কর্মবিরতি ফিরে আসুক, আমরা এটা চাই। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার বাণিজ্যের খবর। প্রথমবার নিজস্ব ব্যবস্থাপনায় গভীর সমুদ্রে চ্যানেল খনন করছে চট্টগ্রাম বন্দর। আর এতে বছরে বাঁচবে 350 কোটি টাকা। মাতারবাড়িতে নাব্য বাড়ায় নিরাপদ হবে জাহাজ চলাচল দাবি কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাতারবাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র বন্দরে 2023 সালে এপ্রিলে 13 মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে গভীর সমুদ্র বন্দর যুগে প্রবেশ করে বাংলাদেশ। গভীর এই সমুদ্র বন্দরে 14.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম চ্যানেল নির্মাণ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের 2 বছরের মধ্যে চ্যানেলের বিভিন্ন জায়গায় পলি জমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা নেমে এসেছে 10 মিটারে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি রক্ষায় চট্টগ্রাম বন্দর নিজস্ব ড্রেজার খনক দিয়ে শুরু করেছে খনন কাজ। সার্ভে করে দেখেছি এখানের নাব্যতা বেশ হ্রাস পেয়েছে, তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে, তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছে। ড্রেজিংয়ের নানা চ্যালেঞ্জ নিতে হচ্ছে খনককে, বিশেষ করে ব্রেক ওয়াটার ও চ্যানেলটি এখনও স্থিতিশীল না হওয়ায় পলি জমছে। সেই সঙ্গে সাগর থেকে জোয়ার ও জাহাজের সঙ্গে আসা পলিও বের হওয়ার সুযোগ না পাওয়ায় নাব্যতা কমেছে চ্যানেলে। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি, তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে, আশা করি এগুলো যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। 2016 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নেয় সরকার। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত 14.3 কিলোমিটার দীর্ঘ, 16 মিটার গভীরতা এবং 250 মিটার চওড়া এই চ্যানেল নির্মাণ হয় বিদ্যুৎ প্রকল্পের আওতায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 5,90,00,000 ভোটার আগামী 4 বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। জার্মানির নির্বাচনে বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজ ও তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের প্রধান প্রার্থী ফ্রিডরিখ ভোট দেন। এই নির্বাচন দেশটির ভবিষ্যতে ইউরোপীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।